দেখো সংকেত ভর, আজকের আলোচনা শুরু করছি সংকেত ভর। সংকেত ভর ব্যাপারটা কি? আণবিক ভর তোমরা পড়েছো, তাই না? যে কোনো যৌগিক পদার্থের আণবিক ভর কত, কিভাবে নির্ণয় করা হয় আলোচনা হয়েছে, কিন্তু এখানে বলছে সংকেত ভর। সংকেত ভর ব্যাপারটা কখন দেখতে পাওয়া যায়? যদি কোনো আয়নীয় যৌগ হয়। আয়নীয় যৌগের ক্ষেত্রে বলা হয় যে আমরা আণবিক ভর কথাটা ব্যবহার করব না, আমরা সংকেত ভর কথাটা ব্যবহার করব। আয়নীয় যৌগ মানে কোনগুলো? আমি একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা সাধারণ লবণ, এটা কিন্তু আয়নীয় যৌগ। এবার আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটা ব্যবহার করা হয় আণবিক ভরের ক্ষেত্রে। কেন? আমি একটু বুঝিয়ে বলি। সোডিয়াম NaCl মূলত তৈরি হয় সোডিয়াম আর ক্লোরিন এই দুটোর মিশ্রণে। এবার সোডিয়ামের যদি তুমি পারমাণবিক গঠন দেখো, পরমাণুর ভিতরের স্ট্রাকচারটা 1123, আর এটার ক্ষেত্রে হচ্ছে 1735। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা। যদি আমি দেখাই তাহলে তুমি জানো এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে, তারপরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, 3 4 5 6 7 8, 8 আর 2 10 হলো। আর সব থেকে লাস্টের যেটা কক্ষপথ বা বাইরের কক্ষপথ, সেখানে একটা ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে সোডিয়ামের জন্য। একই রকম ভাবে তুমি যদি ক্লোরিনের গঠনটা দেখো, মাঝখানে আছে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 8 আর 2 10, তার মানে 7টা। ঠিক আছে? বাঁ দিকেরটা হচ্ছে সোডিয়ামের জন্য গঠন, আর ডান দিকেরটা হচ্ছে ক্লোরিনের জন্য গঠন। এবার তোমরা অলরেডি পড়েছো যে যে কোনো পরমাণু সবসময় চায় তার বাইরের কক্ষপথে 2টো বা 8টা ইলেকট্রন যেন থাকে, তাহলে সেই পরমাণুটা অনেকটা স্টেবল হয়, স্থায়ী। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে একটা, আগের কক্ষপথে 8টা। তাহলে তুমি ভেবে দেখো, যদি কোনোভাবে এই ইলেকট্রনটাকে সে বাদ দিতে পারে তাহলে কিন্তু একটা স্থায়ী যৌগতে তৈরি করে দেবে। একই রকম ভাবে এখানে যদি একটা ইলেকট্রন ঢুকে যায় তাহলে কিন্তু এটাও আবার স্টেবল হয়ে যেতে পারে, তাই না? একটা আছে, একটাকে বাদ দিয়ে দিলে বাইরের কক্ষপথে 8টা, এখানে বাইরের কক্ষপথে 7টা আছে, মানে আরেকটা হলে এটা 8টা হয়ে যাবে। তো এই সুবিধাটা থাকার জন্য দুজন কিন্তু দুজনকে সাহায্য করতে পারে। কিরকম? এ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় আর সেই ইলেকট্রনটা যদি এ গ্রহণ করে, সেটা এর পক্ষেও সুবিধাজনক, এর পক্ষেও সুবিধাজনক। তখন যখন সুবিধাজনক হলো, এদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেল। সেই বন্ধুত্ব হয়ে যাওয়ার জন্য Na আর Cl কাছাকাছি এলো, তারা একটা যৌগ গঠন করলো। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে, সোডিয়াম থেকে যখনই একটা ইলেকট্রন বেরিয়ে গেল, একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু Na+ হয়ে গেল। এটা কিন্তু আর সোডিয়াম নয়, এটাকে আমরা বলবো সোডিয়াম আয়ন। একই রকম ভাবে ক্লোরিনে যখন একটা ইলেকট্রন প্রবেশ করলো, এটাও কিন্তু হয়ে গেল Cl-, এটাও কিন্তু হয়ে গেল ক্লোরিন আয়ন, শুধু ক্লোরিন পড়ে থাকলো না। এবার সেই Na+ আর Cl এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে NaCl এই যৌগটা গঠন করে থাকে। ঠিক আছে? সেই জন্য এই ধরনের যৌগকে আয়ন তৈরি করে গঠিত হয় বলে এই ধরনের যৌগকে আয়নীয় যৌগ বলে। এবার এই ধরনের যৌগের ক্ষেত্রে যেটা হয়, দেখা গেছে এই ধরনের যৌগের ক্ষেত্রে অণুর কোনো অস্তিত্ব নেই। কিসের অস্তিত্ব আছে? আয়নের অস্তিত্ব আছে। যেহেতু এই ধরনের যৌগ মানে আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব থাকে না, আয়নের অস্তিত্ব থাকে, সেই জন্য এই ধরনের যৌগের ক্ষেত্রে আণবিক ভর কথাটা ব্যবহার করা হয় না। তাহলে তোমাকে যদি বলে NaCl এর আণবিক ভর কিছু একটা, NaCl এর আণবিক ভর অ্যাকচুয়ালি সোডিয়ামের 23 আর এটা হচ্ছে প্রায় 35.5, তাহলে এটার ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 58.8। তাহলে তোমাকে যদি বলে NaCl এর আণবিক ভর 58.8, তাহলে কিন্তু বিবৃতিটা ঠিক হবে না। কি বিবৃতি হওয়া উচিত? তোমাকে বলা উচিত NaCl এর সংকেত ভর 58.8। বোঝা গেল? তাহলে মূল কথা হচ্ছে আয়নীয় যৌগের ক্ষেত্রে যেহেতু অণুর অস্তিত্ব থাকে না, আয়নের অস্তিত্ব থাকে, আয়নগুলো যুক্ত হয়ে গঠিত হয়, তাই
এই ধরনের যৌগের ক্ষেত্রে আমি আণবিক ভর এই কনসেপ্টটা ব্যবহার করতে পারি না। তখন সেক্ষেত্রে আমরা নতুন ধরনের একটা নাম দিচ্ছি, গোটা ব্যাপারটা এক, তাকে বলা হচ্ছে সংকেত ভর। এবং তুমি মনে রাখবে যে কোনো সাধারণ যৌগের ক্ষেত্রে, যেগুলো আয়নীয় যৌগ নয়, তাদের ক্ষেত্রে সংকেত ভর আর আণবিক ভর হচ্ছে সেম জিনিস। কিন্তু যখনই আয়নীয় যৌগের কথা বলবো তখন সেক্ষেত্রে আণবিক ভর কথাটা বাদ দেব, আমি শুধুমাত্র সংকেত ভর কথাটা ব্যবহার করব, বাকি তোমার সবকিছু সেম। এবার বলে রাখি, যখনই সংকেত ভরের ব্যাপারটা এলো, একই সঙ্গে তোমার চলে আসবে গ্রাম সংকেত ভর। গ্রাম সংকেত ভর কি? যদি সংকেত ভরকে গ্রামে প্রকাশ করা হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে বলবো গ্রাম সংকেত ভর। যেমন NaCl, NaCl এর সংকেত ভর হচ্ছে 58.8, কিন্তু NaCl এর গ্রাম সংকেত ভর হয়ে যাবে 58.8 গ্রাম, সরি এটা 58.5 হবে, সরি 58.5 গ্রাম। ঠিক আছে, তাহলে সংকেত ভর আর গ্রাম সংকেত ভর এটা সম্পর্কে তোমার ধারণা পরিষ্কার হলো? আচ্ছা, এরপর এই চ্যাপ্টারের উপর আমরা কিছু অঙ্ক করব। প্রচুর ধরনের অঙ্ক হয় এই চ্যাপ্টারে। তো এই ধরনের অঙ্ক খুব ভালো করে বুঝতে গেলে তোমাকে এই ছকটা খেয়াল রাখতে হবে। এই ছকটা যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো ধরনের অঙ্ক করে ফেলা সম্ভব। কি বলছে ছকটাতে? যদি তোমাকে 1 মোল বা 1 গ্রাম অণুর কথা বলে, যে কোনো পদার্থ বলুক, ক্লোরিন বলুক, সোডিয়াম বলুক, পটাশিয়াম বলুক, যাই বলুক, যদি বলে তাহলে বুঝতে হবে কতটা পরিমাণ বোঝাচ্ছে, সেই পদার্থটার আণবিক ভর যত হবে সেই পরিমাণটা বোঝাচ্ছে। যেমন বলেছি আগে আলোচনার মধ্যে যে 1 মোল অক্সিজেন যদি বলি তাহলে সেক্ষেত্রে আমার বোঝাবে অক্সিজেনের আণবিক ভর। আণবিক ভর মানে 32 গ্রাম। তাহলে 1 মোল অক্সিজেন মানে তার ভর হচ্ছে 32 গ্রাম। যদি বলে 1 মোল কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, তার মানে বোঝাবে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। যদি বলে 1 মোল যে কোনো ভাবে সোডিয়াম, তাহলে সোডিয়ামের যেটা আণবিক ভর হবে সেই পরিমাণ বোঝাবে। একই সঙ্গে 1 মোল মানে তার আয়তন হয়ে যাবে 22.4 লিটার। অথবা তুমি মনে রাখবে এই আণবিক ভরের সঙ্গে এভাবে তুমি যোগ করে দিতে পারো মনে মনে, পরীক্ষায় দেখাবার দরকার নেই, যে আণবিক ভর যদি বলে তাহলে তার আয়তন হয়ে যাবে 22.4 লিটার। মানে একটু আগে উদাহরণ দিচ্ছিলাম না, যে আমি বললাম 1 মোল অক্সিজেন, তাহলে 1 মোল অক্সিজেন মানে কি? আমি যদি এটাকে ধরি আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর কত? দুটো অক্সিজেন পরমাণু, তার মানে এটা বোঝাচ্ছে 32 গ্রাম অক্সিজেন। হয়ে গেল? এবার এটা দিয়ে বোঝাও 22.4 লিটার, তার মানে তোমার বোঝাচ্ছে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। ঠিক, আর এটার সঙ্গে এরা যুক্ত, তার মানে কি? তার মানে 32 গ্রাম অক্সিজেনের পরমাণু অনুসংখ্যা কত? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 20। এই ব্যাপারটা তুমি সবসময় খেয়াল রাখবে। 1 মোল যাই বলুক না কেন সেটা হচ্ছে তার আণবিক ভরের সঙ্গে সমান, এবং তার আয়তন কত হবে? 22.4 লিটার। তার মধ্যে অনুসংখ্যা কত হবে? এই পরিমাণ অনুসংখ্যা। ঠিক আছে, সুতরাং এই ছকটা তুমি তোমার খাতায় কোথাও একটা লিখে রাখবে, পরীক্ষায় দেখানোর দরকার নেই। এই ছকটা যদি মাথায় রাখতে পারো তাহলে সেক্ষেত্রে যে কোনো অঙ্ক করে ফেলা যেতে পারে। যেমন দেখো একটা অঙ্ক আমি আলোচনা করছি, বলছে 4 ইনটু 10 টু দি পাওয়ার 20, 4 ইনটু 10 টু দি পাওয়ার 20 এই সংখ্যক কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড দুটোর কম্পারিজন করছে। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। বলছে কার ভর বেশি হবে। সাপোজ এটার ভর m1, এটার ভর m2, তোমাকে দেখতে হবে m1 আর m2 এর মধ্যে কে ভর। প্রশ্ন বোঝা গেছে? আমি এই সংখ্যক মানে এটা নাম্বার অফ অ্যাটমস, এই সংখ্যক কার্বন ডাই অক্সাইড আর সালফার ডাই অক্সাইড নিয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার দেখতে হবে ভর কত। তার মানে অনুসংখ্যার সঙ্গে ভরের সম্পর্ক, তার মানে এই দুটোর মধ্যে সম্পর্ক অনুসংখ্যা আর ভর। তাহলে কি লাগবে? আণবিক ভর লাগবে। তাহলে আমার কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর লাগবে, সালফার ডাই অক্সাইডের আণবিক ভর লাগবে। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমি জানি, যদিও আমি বের করে দেখিয়ে দিচ্ছি, এটা 12 আর দুটো অক্সিজেন 16। কার্বন ডাই অক্সাইড সবসময় 44, সালফার ডাই অক্সাইড কত? এটা 32, আর এটা হচ্ছে 2 ইনটু 16, এটাও 32, এটা হয়ে গেল 64। তার মানে কি 44 গ্রাম যদি কার্বন ডাই অক্সাইড বলি তাহলে তাতে অনুসংখ্যা কত হবে? এটা। যদি আমি 64 গ্রাম সালফার ডাই অক্সাইড বলি তাতে অনুসংখ্যা কত হবে? এটা। তাহলে ঘুরিয়ে এই অনুসংখ্যার ভর কত বের করতে পারবো?
মানে ঘুরিয়ে তুমি ভাবতে পারো এই সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণুর ভর 44 গ্রাম, তাহলে এই সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত বের করতে পারো। একই রকম ভাবে এই সংখ্যক অণুর ভর হচ্ছে সালফার ডাই অক্সাইড অণুর ভর হচ্ছে 64 গ্রাম, তাহলে এই সংখ্যক সালফার ডাই অক্সাইড অণুর ভর কত নিয়ে দেখতে হবে কোনটা বেশি কোনটা কম। বোঝা গেছে? আমি অঙ্কটা করে ফেলি। প্রথমে কার্বন ডাই অক্সাইডের জন্য আলোচনা করা যাক। তাহলে প্রথমেই করে ফেলবো যে কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর বা আণবিক ভর যা বলতে, এটা হয়ে যাচ্ছে 12 প্লাস 2 ইনটু 16 ইকুয়াল টু হয়ে গেল 44 গ্রাম। আমি গ্রাম আণবিক ভর বললাম, গ্রাম দিয়ে দেখালাম। তার মানে আমি বলতে পারি 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণুর ভর কত 44 গ্রাম। তাহলে 1 গ্রাম একটি অণুর ভর হবে 44 ডিভাইডেড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 গ্রাম। আর তোমার আছে 4 ইনটু 10 টু দি পাওয়ার 20, তাহলে তার হয়ে যাবে 44 ইনটু 4 10 টু দি পাওয়ার 20 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। আর এটা পড়ে থাকছে 4 4 16 16 একে 17 176 023, এটা পড়ে থাকবে 10 টু দি পাওয়ার -3 obviously গ্রাম একক। তুমি যদি কিলোগ্রাম এককে করো 6 দিয়ে ভাগ করলে 30 হবে না, 6 30 180 মানে মোটামুটি 29 কেজি হয়ে যাবে। মোটামুটি কিন্তু এটা কিন্তু ক্যালকুলেশনটা করে দেখো, আমি জাস্ট রাফ একটা বললাম 29 কেজি হবে। বেশ, এবার যদি আমি একই রকম ভাবে সালফারের কথা বলি, সালফারের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এত সংখ্যক অণুর ভর হয়ে যাবে 64। আমি শর্টে করছি 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক, এখানে CO2 লিখে দিলাম। তাহলে SO2 অণুর ভর হচ্ছে 64 গ্রাম। তাহলে তোমার 4 ইনটু 10 টু দি পাওয়ার 20 যদি করি, একবারে করছি 64 4 ইনটু 10 টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটা ক্যালকুলেশন করলে আসবে 256 ডিভাইডেড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার -3, সরি এটা হয়ে যাচ্ছে গ্রাম, তাই না? এটা বোধহয় গ্রামে রাখাই ভালো, এটা কিলোগ্রাম হচ্ছে না, 10 টু দি পাওয়ার +3 হলে হতো। এটা 29 ইনটু 10 টু দি পাওয়ার -3 গ্রাম, এটাই ঠিক থাকে। ঠিক আছে? একই রকম ভাবে এটা যদি তুমি ক্যালকুলেশন করো কত আসছে, এটা আসছে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে তোমার আসছে 40 41 42, তাহলে এটা মোটামুটি আসবে 42 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে কোনটা বেশি? অবভিয়াসলি সালফার ডাই অক্সাইডের ভর বেশি। তোমার প্রশ্ন কি চেয়েছিল, কোনটির ভর বেশি এবং কেন? কত বেশি ভর তো দেখিয়ে দিলে, কেন যদি বলো তাহলে বলবে আণবিক ভর সালফার ডাই অক্সাইডের কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর অপেক্ষা অনেক বেশি, সেই জন্য সালফার ডাই অক্সাইডের আণবিক ভর অনেকটা বেশি, সালফার ডাই অক্সাইডের ভর অনেকটাই বেশি হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্নটা লিখলাম আমি বোর্ডে। প্রশ্ন দিয়েছে 3 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড সমান কত গ্রাম কার্বন ডাই অক্সাইড। ঠিক, আবার ছকটায় চলে এসো। 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড মানে 1 গ্রাম অণু যদি নিই তাহলে কি আণবিক ভর, আমাকে বলি 3 গ্রাম অণু, তার মানে কি আণবিক ভরকে 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তাই না? তাহলে তুমি প্রথমে করে ফেলবে যে 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড সমান কত 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। কেন? তার কারণ হচ্ছে 44 হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, যত গ্রাম অণু বলবে সেটা হচ্ছে আণবিক ভরের সঙ্গে সমান। তাহলে তো খুব সিম্পল হয়ে গেল। তাহলে তোমাকে বলেছে 3 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড, তাহলে এটা হয়ে যাবে 3 ইনটু 44 গ্রাম, তাহলে এটা পড়ে থাকছে 132 গ্রাম কার্বন ডাই অক্সাইড। খুব সিম্পল, তাই না? বেশ, পরের অঙ্ক দিয়েছে, বলছে উল্টো ভাবে তোমাকে বলেছে 36 গ্রাম জল সমান কত গ্রাম অণু জল। দেখো প্রশ্ন বলা গেছে নিশ্চয়ই উল্টো, আগেরটা যা ছিল তার উল্টো। 36 গ্রাম জল মানে কত গ্রাম অণু জল। আমি কি জানি যতটা আণবিক ভর সেটা হচ্ছে 1 গ্রাম অণু। তাহলে প্রথমেই করে ফেলি, জলের আণবিক ভর কত? জলের আণবিক ভর আমি জানি জল মানে হচ্ছে H2O,
তাহলে H2O মানে হচ্ছে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তাহলে পড়ে থাকছে 18 গ্রাম। আচ্ছা এখানে আমি গ্রাম আণবিক বল লিখছি, তাহলে ওখানে আমি গ্রাম লিখতে পারবো। জলের গ্রাম আণবিক বল হচ্ছে 18 গ্রাম, তাহলে ঘুরিয়ে আমি বলতে পারি 18 গ্রাম জল সমান 1 গ্রাম অনুযোগ। তাহলে 18 গ্রাম জল যদি 1 গ্রাম অনুজল হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 এর 18, তোমাকে দিয়েছে 36, তাহলে 36 গ্রাম মানে হচ্ছে 36/18, তার মানে হচ্ছে 2 গ্রাম অনু। এটা খুব সিম্পল, এই টাইপের অঙ্কই মোটামুটি তোমাদের পরীক্ষায় আসে বা আসতে পারে।